কেন আমরা একটা মাত্র নির্বাচনী এলাকা নিয়ে এত গভীরে যাচ্ছি? কারণ একটা জায়গার নারী নক্ষত্র বুঝতে পারলেই একটা দেশের ভবিষ্যৎ বোঝা যায়। আমরা মন্দিরবাজারকে শুধু একটা বিধানসভা কেন্দ্র হিসেবে দেখছি না, আমরা এটাকে দেখছি মানুষের জন্য, মানুষের দ্বারা চালিত একটা শাসনের মডেল হিসেবে। বলা হয় একটা দেশের ভাগ্য বুঝতে হলে আগে একটা গ্রামের মানুষের মনের কথা শুনতে হয়। এই কথাটা শুধু একটা সুন্দর লাইন না, এটাই আমাদের কাজের মূল ভিত্তি। রাজনীতি তো আসলে কোনো হাওয়ায় ভাসা জিনিস নয়, তাই না? এটা মানুষের জীবন, তাদের স্বপ্ন আর তাদের প্রত্যেক দিনের লড়াইয়ের সাথে সরাসরি জুড়ে আছে। তো আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভা। এই জায়গাটা বলা যেতে পারে বাংলার গ্রামের আসল ছবি আর রাজনৈতিক বদলের একটা ছোট সংস্করণ। চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক মন্দিরবাজারের বাস্তবতায়। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে আপনাকে শুরু করতে হবে সেখানকার মাটি থেকে। সেখানকার জল, জমি আর মানুষের জীবন জীবিকার বাস্তবতাকে না বুঝলে বাকি সব বিশ্লেষণই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। ভাবুন তো, এখানকার মানুষের জীবনটা দুটো জিনিসের উপর ঝুলে আছে। এক বর্ষার বৃষ্টি আর দুই ধানের দাম। এখানকার অর্থনীতি পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। কিন্তু প্রত্যেক বছর নদীর দুর্বল বাঁধ ভেঙে বন্যার ভয় তাদের জীবনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছে। একদিকে চাষের ওপর ভরসা আর অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনা। এই দুয়ের মধ্যেই এখানকার জীবন কাটে। তো আসল ছবিটা কি? দেখুন, গ্রামের পরিকাঠামোতে একটা বড় সড় ফাঁক রয়ে গেছে। রাস্তাঘাট বলুন বা নদীর বাঁধ, সবই বেশ দুর্বল। এর ফলে কি হয়? বারবার বিধ্বংসী বন্যায় মানুষের ফসল, ঘরবাড়ি সব ভেসে যায়। চাষবাস ছাড়াও স্থানীয়ভাবে অন্য কোনো কাজের সুযোগও তেমন নেই বললেই চলে, যা নতুন প্রজন্মের মধ্যে একটা হতাশা তৈরি করছে। আর চাষিদের মনে তো ক্ষোভ জমছেই। না আছে সেচের ঠিকঠাক ব্যবস্থা, না পাওয়া যায় ফসলের ন্যায্য দাম। এসব ছোট ছোট অসন্তোষ আর আকাঙ্ক্ষাগুলি কিন্তু ভোটের বাক্সে গিয়ে জমা হয়। আচ্ছা, মাটির কথা তো হলো, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ এই ডেটা বা সংখ্যাগুলোই আমাদের ভোটারদের আসল পরিচয় আর তাদের রায়ের ভেতরের বার্তাটা বুঝতে সাহায্য করবে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মন্দিরবাজারের জনসংখ্যার দিকে তাকালে দেখা যায় এখানে প্রায় ৬২% হিন্দু আর ৩৮% মুসলিম ভোটার। পশ্চিমবঙ্গের অনেক গ্রামের মতোই এই ধর্মীয় সমীকরণটা এখানকার রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করে। আরেকটা জরুরি তথ্য হল এখানকার জাতিগত বিন্যাস। এখানকার জনসংখ্যার প্রায় ৪২% তপশিলি জাতিভুক্ত, অর্থাৎ এসসি। এর মানে হল এই কেন্দ্রটা কিন্তু তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। ফলে এই বিশাল ভোট ব্যাংকটা যেদিকে ঝুঁকবে, নির্বাচনের ফলাফলও সেদিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এখানকার ভোটদানের হার দেখুন, প্রায় ৮৭%। এই বিপুল অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন। তারা বিশ্বাস করে তাদের প্রত্যেকটা ভোট মূল্যবান এবং তাদের আওয়াজটা শোনা দরকার। এবার একটা চমকে দেবার মতো পরিবর্তন দেখুন। এই স্লাইডটা গত ৫ বছরের রাজনৈতিক বদলের ছবিটা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। ২০১৬ সালে যেখানে বিজেপির ভোট ছিল মাত্র ৫.৯%, ২০২১-এ সেটাই বেড়ে দাঁড়াল ৩৬.৩%। এই অঞ্চল উল্লম্পন এটাই দেখাচ্ছে যে বিজেপি কিভাবে এই এলাকায় প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে। ২০১৬ আর ২০২১-এর ফলাফলের তুলনা করলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। ২০১৬-তে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল সিপিএম, যারা প্রায় ৪৩% ভোট পেয়েছিল। কিন্তু ২০২১-এ এসে দেখা গেল সেই বিরোধী ভোটের প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। মানে বামেদের ভোট ব্যাংক ভেঙেই বিজেপির এই উত্থান। এটাই এখানকার নতুন রাজনৈতিক বাস্তবতা। তো আমরা কি ঘটেছে তা দেখলাম। এবার সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন ঘটল? কেন উন্নয়নটা মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছাচ্ছে না, আর কেনই বা ভোটারদের মনে ক্ষোভ বাড়ছে? চলুন এই ফলাফলের কারণগুলো একটু কাটাছেঁড়া করে দেখা যাক। আমাদের মূল প্রশ্নটা হল, সিস্টেমের মধ্যে এমন কি বাধা আছে যা ভালো প্রশাসনকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না? আমরা এখানে কোনো ব্যক্তিকে দোষ না দিয়ে সিস্টেমের ভেতরের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ভোটারদের মূল ক্ষোভের কারণগুলো যদি দেখি তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। প্রথমেই আসে দুর্নীতি।
বিশেষ করে কাটমানি সংস্কৃতি নিয়ে যে অভিযোগ সেটা মানুষের মনে গভীর দাগ কেটেছে। এর সাথে যোগ করুন স্থানীয় কাজের অভাব আর শিক্ষা নিয়োগ দুর্নীতির মতো ঘটনা, যা ন্যায় বিচারের ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আইন শৃঙ্খলা নিয়েও মানুষের মনে উদ্বেগ আছে। আর সবশেষে সিএএ বা অনুপ্রবেশের মতো বিষয় নিয়ে পরিচয়ের রাজনীতি সমাজকে ভাগ করে দিচ্ছে। এই টেবিলটা দেখুন, এটা বড় বড় সমস্যাগুলোকে সাধারণ মানুষের এভরিডে লাইফের সাথে জুড়ে দেয়। যেমন পরিকাঠামোর অভাব মানে শুধু একটা শব্দ নয়, এর মানে হলো ভাঙা রাস্তা, গ্রামের কাঁচা পথ, যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। বন্যার অর্থ হলো ভাঙা বাঁধ আর জলের তলায় ডুবি থাকা চাষের জমি। আর সরকারি পরিষেবার ঘাটতি মানে রেশনের জন্য লম্বা লাইন বা পেনশনের জন্য মাসের পর মাস অপেক্ষা। এই ছোট ছোট কিন্তু মারাত্মক সমস্যাগুলোই একজোট হয়ে একটা বড় প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি করে। আচ্ছা, এই যে পরিবর্তন, এটা কি হঠাৎ করে হলো? না, বর্তমানকে ঠিকভাবে বুঝতে হলে একটু অতীতে ফিরে তাকাতেই হবে। এখানকার রাজনৈতিক আনুগত্য কিভাবে সময়ের সাথে সাথে বদলেছে সেটা বোঝা খুব জরুরি। এই টাইমলাইনটা দেখুন, গল্পটা খুব পরিষ্কার। ২০১৬ সালে লড়াইটা ছিল মূলত তৃণমূল আর সিপিএমের মধ্যে। তারপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি তাদের জায়গা শক্ত করল, আর ২০২১-এ এসে ছবিটা পুরো পাল্টে গেল। বামেদের ভোট প্রায় পুরো তরা নিজেদের দিকে টেনে নিয়ে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো। এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হয়নি, এর পেছনে একটা ধারাবাহিক প্রক্রিয়া কাজ করেছে। এখানকার যিনি বর্তমান বিধায়ক, তার পরিস্থিতিটা বেশ জটিল। একদিকে রাজ্য সরকারের নানা কল্যাণমূলক প্রকল্প, যেমন ধরুন ঘর দেওয়া বা ১০০ দিনের কাজ, সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং এটা অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট। কিন্তু অন্যদিকে ওই যে বললাম ভাঙা রাস্তা, দুর্বল পরিকাঠামো আর বন্যার সমস্যা, এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে যে গভীর ক্ষোভ জমে আছে, সেটাও একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছে। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানও তো দরকার। তো চলুন এবার একটা ব্লুপ্রিন্টের কথা ভাবা যাক। কিভাবে মানুষের অভিযোগগুলোকে সমাধান করে উন্নয়নের পথে এগোনো যায়, তার একটা পরিষ্কার রূপরেখা দরকার। মন্দের বাজারের জন্য একটা পরিষ্কার ৪ দফা পরিকল্পনা দরকার। ১ নম্বর, জমিকে সুরক্ষিত করা, মানে মজবুত বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। ২ নম্বর, মানুষকে যুক্ত করা, মানে গ্রামের সব রাস্তা আর ব্রিজ সারানো। ৩ নম্বর, মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা, যেমন একটা স্থানীয় কৃষি শিল্প হাব তৈরি করা। আর ৪ নম্বর, মর্যাদার সাথে পরিষেবা দেওয়া, মানে সরকারি প্রকল্পগুলো যেন স্বচ্ছভাবে আর তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়। দেখুন, এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এখানে প্রত্যেকটা কাজের একটা স্পষ্ট হিসেব আছে। যেমন ৫০ কিলোমিটার নতুন রাস্তা বানাতে কত খরচ হবে, কত সময় লাগবে, আর তার বদলে মানুষ কি পাবে, মানে বাজারে যাতায়াতের সুবিধা বাড়বে। ঠিক সেভাবেই বন্যা নিয়ন্ত্রণের প্রকল্পে কত টাকা লাগবে আর কতদিনে চাষের জমি সুরক্ষিত হবে, তারও হিসেব আছে। এরকম একটা স্বচ্ছ পরিকল্পনা মানুষের মনে ভরসা যোগায়। দেখুন, মন্দির বাজারের এই গল্পটা শুধু মন্দির বাজারের নয়, এটা সারা দেশের জন্যই একটা শিক্ষা। কার্যকরী আর নৈতিক রাজনীতির জন্য একটা দূরদর্শী চিন্তাভাবনা দরকার, যা শুধু একটা এলাকার জন্য নয়, সবার জন্য প্রযোজ্য। শেষ পর্যন্ত যে কোনো নেতার কাছে রাস্তাটা খুব পরিষ্কার। ২টো পথ খোলা আছে। ১, মানুষের আসল সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করা, অথবা ২, বিভাজনের রাজনীতি করে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া। ডেটা আর পরিষেবার উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা গড়ে ওঠে, তা মানুষের জীবনকে উন্নত করে। আর বিভাজনের রাজনীতি হয়তো সাময়িক লাভ দেয়, কিন্তু সমাজের গভীরে একটা ক্ষত তৈরি করে যায়। কোন পথে হাঁটতে হবে, সেই সিদ্ধান্তটা নেতৃত্বের। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।